বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু ভালো থাকতে পারিনি, কারণ সারা বিশ্বব্যাপী এখন মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সবাই আক্রান্ত। আমরা সবাই এমনই দুর্বিষহ পরিস্থিতির ভেতর দিয়ে কালাতিপাত করছি। তারপরেও আমাদের দীর্ঘ পাঠ বিরতি যাচ্ছে তোমাদের কল্যাণে, তোমাদের দিকটা বিবেচনা করে আমি একটু অনলাইন পাঠদানের ব্যবস্থা করেছি। আশা করি ভালো লাগবে। আমাদের আজকের বিষয় ইংরেজি। আমরা ইংরেজি কোনো একটি টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর বিষয়টি তোমাদের মধ্য থেকেই তোমরা নির্বাচন করে নেবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আর কথা না বাড়াই, সবাই যে যেখানে আছি সবাই ভালো থাকি সেই প্রত্যাশা রেখে আমি আমার পাঠদান শুরু করতে যাচ্ছি। আমি পাঠদানের শুরুতেই তোমাদেরকে বলছি, বিষয়টি তোমরাই বলবে। তোমরা একটি কলম দেখছো, কলমটি আমার হাতের উপর রাখলাম। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, হোয়ার ইজ দ্য পেন, হোয়াট ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে একটি উত্তর আসবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছ। এটি একটি, এখানে যে সেন্টেন্সের মধ্যে এই যে উত্তরটা তোমরা বলছো, দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই যে ইন দিস সেন্টেন্স অন ইজ আ ওয়ার্ড, হুইচ পার্ট অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড অন ইজ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছ, প্রিপজিশন। এক্স্যাক্টলি তাই। নাও উই আর গোয়িং টু টিচ অর লার্ন অন প্রিপজিশন। সো ফলো দ্য বোর্ড। প্রিপজিশন, preposition is a very very important topic in English. সো তোমাদেরকে সেভাবেই গুরুত্বের সাথে এটা জানতে হবে। আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আমরা অবশ্যই বাংলিশে শিখব, কারণ আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলি। ইংরেজি যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, সো আমরা বাংলা এবং ইংরেজি দুইটার সংমিশ্রণেই প্রিপজিশনের ব্যবহারগুলো শিখে নেব। আরেকটি কথা বন্ধুরা জেনে রাখো, আমরা যেন শেখার জন্য শিখি, আমরা যেন শুধু পাশের জন্য না শিখি। যেমন ধরে নাও, তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ দেবো, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, হয়তো তুমি এখানে বসে ক্লাসরুমে বসেই বলছো যে দ্য ইন্টারসিটি ট্রেন হ্যাজ বিন মুভিং অ্যাট 75 কিলোমিটার পার আওয়ার। বলতেই পারো, এখানে হ্যাভ বিন হ্যাজ বিন রয়েছে অ্যাকর্ডিং টু টেন্স, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতেই পারে। তুমি বলতে পারো দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ইন দ্য স্কুল গ্রাউন্ড, এটাও বলতে পারো। আসলে আমাদের শেখাটা হতে হবে লাইভ, প্রাণবন্ত শিক্ষাটা যদি হয় তাহলে সেটা আজীবন মনে থাকবে। তো আমি চেষ্টা করব সেভাবে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু এক্সপ্লেইন ইউ the very very important option preposition on the blackboard in practically, clearly and appropriately. I hope you all will cooperate with me. Thank you.
প্রিপজিশন, আমি কয়েকটি প্রিপজিশন নিয়ে আজকে আলোচনা করব। প্রিপজিশন একটা বিশাল ব্যাপার, এর গুরুত্ব অনেক বেশি। আমি কয়েকটি প্রিপজিশন, যেমন অ্যাবাভ মানে উপরে, ওভার এটার অর্থ উপরে, আপ এটার অর্থ উপরে, অন এটার অর্থ উপরে। এবারে যদি আমি এটাকে ঠিক এর বিপরীত, অপোজিট ওয়ার্ড খুঁজি, তাহলে কি পাওয়া যেতে পারে? বিলো, আন্ডার, ডাউন। খেয়াল করি বন্ধুরা, অ্যাবাভ মিন্স উপরে, ওভার মিন্স উপরে, আপ মিন্স উপরে, অন মিন্স উপরে। There are 4 prepositions on the board written by me, that is called upore in Bangla, and the opposite meaning of the prepositions here: above, below, over, under, and up, down. But on is alone here on the board. That has no partner, that has no opposite meaning word. Above উপরে, অ্যাবাবের ঠিক বিপরীত যদি আমি তোমাকে জানতে চাই, তাহলে উত্তরটা আসবে বিলো। ওভারের ঠিক বিপরীত প্রিপজিশনটা যদি আমি জানতে চাই তোমাকে, তাহলে তোমাকে বলতে হবে আন্ডার। আপের বিপরীত প্রিপজিশনটা হবে ডাউন। এখানে যদি কেউ অ্যাবাবের ক্ষেত্রে আন্ডার, অথবা আপের ক্ষেত্রে বিলো, অথবা ওভারের ক্ষেত্রে ডাউন যদি কেউ ব্যবহার করে, তাহলে সেটা নিশ্চয়ই ভুল হবে। কারণ আমরা একটু প্র্যাকটিক্যালি যদি দেখি, তাহলে মাথায় রাখতে হবে, আমরা প্র্যাকটিক্যালি যাওয়ার জন্য বন্ধুরা একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই। একটু ইরেজ দ্য বোর্ড। Look, this is 90 ডিগ্রি, একটা লম্ব আঁকা হয়েছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। যখন 90 ডিগ্রি হবে তখন বুঝতে হবে যে এটা ওভার। আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব ওভার, ঠিক 90 ডিগ্রি উপরে। এখন আমি কি করে এটা ফাইন্ড আউট করব? ধরে নাও বন্ধুরা, আমি কোনটাকে 90 ডিগ্রি বলবো? আমার এখান থেকে 5 হাত দূরে বা 10 হাত দূরে একটা ফ্যান চলছে, ঘুরছে। যদি বলা হয় দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, এটা ভুল হবে। কেননা ফ্যানটি আমার থেকে একটু দূরে, উপরে আছে কিন্তু দূরে আছে। ফ্যানটি তখনই ওভার হবে যখন ফ্যানটা যদি ভেঙে যায় বা কোনো ক্রমে পড়ে যায়, তাহলে আমার মাথার উপর যদি পড়ে, অর্থাৎ এটা যদি আমি হই, এই লম্বটা যদি আমি হই, তাহলে এখানে যদি ফ্যানটা পড়ে, অবশ্যই এই ফ্যানটা মাথার উপরে পড়তে হবে। যদি মাথার উপরে পড়ে তাহলেই সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, এবং সেক্ষেত্রে সেটার ইংরেজি হবে ওভার। দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। ফলো মি। দ্য পেন, এখন যদি এই পেনটা আমার মাথার উপরে পড়ে, এখান থেকে পড়ে গেলে পেনটা আমার মাথার উপর পড়বে। দ্য পেন ইজ ওভার মাই হেড। বাট হেয়ার
দ্য পেন ইজ জাস্ট আউটসাইড মাই হেড। নাও উই হ্যাভ টু ইউজ দ্য পেন ইজ অ্যাভাভ মাই হেড। এবারে বন্ধুরা আমি একটু ছবি এঁকে দেখাই। যদি এখান থেকে এই জায়গা অর্থাৎ এইটার যে দূরত্ব, এই দূরত্বের বাইরে যদি এই জায়গা ফ্যানটা কোনো কিছু থাকে তাহলে আমরা বলবো এটা অ্যাবাভ। আমরা বলছি এখান থেকে একটু দূরে এটা ওভার, আর এখানে যদি থাকে এর থেকে দূরে যদি থাকে তাহলে আমরা এইটাকে বলবো অ্যাবাভ। তাহলে আমরা ঠিক একইভাবে যদি লেফট সাইডে আসি, এখানেও যদি থাকে অর্থাৎ এর বাইরে, নাগালের বাইরে, তাহলে আমরা এটাকে বলবো অ্যাবাভ। তাহলে অ্যাবাভ হবে ঠিক 90 ডিগ্রির বাইরে, যেটা ভেঙে পড়লে বা কোনো ক্রমে যদি পড়ে তাহলে আমার মাথার উপরে পড়বে না। অর্থাৎ যেমন আমরা যদি বলি দ্য স্কাই ইজ ওভার মাই হেড, আমরা কিন্তু বলবো না দ্য স্কাই ইজ অ্যাবাভ মাই হেড, কারণ আকাশটা ভেঙে পড়লে আমার মাথার উপরে পড়বে। সাপোজ আমি যে রুমটায় আছি, দ্য রুফ, ছাদ কোথায় আছে? আমার মাথার উপরে। ছাদটা যদি ভেঙে যায় কোথায় পড়বে? আমার মাথার উপরে। দ্য রুফ ইজ ওভার মাই হেড, এখানে যদি কেউ অ্যাবাভ ব্যবহার করে তাহলে সেটা অবশ্যই ভুল হবে। যাই হোক বন্ধুরা, আমরা অ্যাবাভ, ওভার এবং ওভারের পার্থক্যটা বুঝে নিলাম। তাহলে আমরা ক্লিয়ার করি, ওভার হবে যদি 90 ডিগ্রি উপরে থাকে তাহলে সেটা হবে ওভার। বন্ধুরা আমি একটি ছবি এঁকে দেখাই তাহলে আরও ক্লিয়ার হবে। ধরে নিন এটি একটি গাছ। এখন এই গাছের নিচেই কেউ বসে আছে। তোমাকে বলা হলো দ্য বয় ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, অথবা দ্য ট্রি ইজ ওভার দ্য বয়েজ হেড বা মাই হেড। ধরে নাও তুমি এখানে বসে আছো, এখন তুমি আসো কোথায়? ঠিক এই গাছটার যে ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, এই শাখা প্রশাখা তার নিচে আসো। অর্থাৎ যেটা বলা হচ্ছে, যদি কেউ এই গাছটার শাখা প্রশাখা যতটুকু পর্যন্ত, যত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, যদি এই ডালপালার নিচেই সে খেলা করে তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে ওভার। অর্থাৎ দ্য ট্রিজ, দ্য বয়েজ আর প্লেইং আন্ডার দ্য ট্রি, আর দ্য ট্রির ক্ষেত্রে কি হবে? দ্য ট্রিজ ওভার দ্য বয়েজ হেড, দ্য ট্রিজ ওভার মাই হেড, ওভার মাই হেড। কারণ এই ট্রি, এই গাছের শাখা প্রশাখা যদি ভেঙে যায় ডালপালা, তাহলে অবশ্যই এর মাথার উপর পড়বে। লক্ষ্য করো বন্ধুরা, যদি এই ছেলেটাই এখানে এই শাখা প্রশাখা যে পর্যন্ত আছে, ঠিক তার বাইরে যদি কেউ খেলাধুলা করতো, আমরা যদি ধরে নিই শাখা প্রশাখা এই পর্যন্ত আছে এবং এই ছেলেটি খেলা করছে ঠিক এর বাইরে এখানে, তাহলে কি হবে? দ্য ট্রি ইজ অ্যাবাভ মাই হেড অ্যান্ড আই এম আন্ডার দ্য ট্রি। এই ডালটা ভেঙে গেলে, আর এখন এখানে যদি আমি আন্ডার বলি তাহলে ভুল হবে, আন্ডার হবে এখানে, কারণ এই জায়গা হবে বিলো। তাহলে যেটা আমি এই জায়গার ক্ষেত্রে, এই গাছটার বাইরে আছে কিন্তু উপরে আছে, গাছটা আমার উপরে আছে কিন্তু বাইরে, আমি এই গাছের শাখার বাইরে আছি, তাহলে এটা হবে অ্যাবাভ।
কিন্তু যদি এইটার নিচেই হয় তাহলে সেক্ষেত্রে হবে বিলো। দিজ আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবাভ অ্যান্ড ওভার, বিলো অ্যান্ড আন্ডার। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা দেখে নিই যে তোমরা কতটুকু মনে করতে পারো। আমি আন্ডার দিয়ে কয়েকটি শব্দ তৈরি করি, যে শব্দের মধ্যে অবশ্যই আন্ডারের সংযোগ রয়েছে। তোমরাও অবশ্যই আমার সাথে খেয়াল করবে, তোমাদের যা মনে পড়বে তোমরাও সেগুলো লিখবে। আসলে খুবই কঠিন, অফলাইনে সহজ হয় তোমাদের মধ্য থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে, অনলাইনে একা একাই বক বক করা এখানে একটু সমস্যাই হয়। তারপরেও চেষ্টা করছি তোমাদের জানানোর জন্যে আমার যতটুকু স্মরণে আছে। আন্ডার এর সংযোগ রয়েছে এমন শব্দগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে যেমন ধরো আন্ডারটেক, এরকম আরও হতে পারে আন্ডারফ্লো, এরপর হতে পারে আন্ডার গ্রাজুয়েট, এরপর তোমরা লিখতে পারো আন্ডার অ্যাক্টিং, সরি বন্ধুরা এটা ওভার হবে, আমি ওভার দিয়ে ওভারটাকে আগে দেখি, তারপরে আন্ডার দিয়েও কিছু শব্দ আমি দেখিয়ে দেব। ওভারটেক, ওভারফ্লো, ওভার গ্রাজুয়েট, ওভার গ্রাজুয়েটটাকে আমরা করি, এখানে আন্ডার গ্রাজুয়েট হয়। ওভার স্মার্ট দিয়ে দিই, ওভার ক্লেভার হয়। এরকম তোমরা যতটা পারো শব্দ তৈরি করবে। আমরা ওভার ব্রিজ সম্পর্কে সবাই জানি, আমরা আরও জানি ক্রিকেটের ক্ষেত্রে যে নামটা জানি ওভার বাউন্ডারি। অবশ্যই বন্ধুরা তোমরা আরও অনেক শব্দ এর সাথে তৈরি করে নেবে। তোমরা গাড়িতে যখন মালামাল পণ্যদ্রব্য লোড আনলোড হয় সেক্ষেত্রে আমরা জানি ওভারলোড, এরকম অনেক শব্দ। এবারে আমি এগুলো যদি একটু বিশ্লেষণ করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। খেয়াল করি, ওভারটেক, ওভারটেক মানে কি? অতিক্রম করা, পার হওয়া, ক্রস করা। এখন ওভারটা আমরা কেন বলছি? ওই যে বন্ধুরা আমরা বলে রাখছি 90 ডিগ্রি আমাদের মাথায় রাখতে হবে। আমরা ধরে নিই যে এটি একটি গাড়ি, এটি আরেকটি গাড়ি, এই দুইটি গাড়ি, এই গাড়িটা এটাকে ওভারটেক করবে মানে ক্রস করবে। তো গাড়িটা ঠিক এভাবে পেছন দিয়ে এসে এভাবে যায়, এটা কিন্তু ওভারটেক হলো না। এবারেও ওভারটেক হয়নি। এবারেও ওভারটেক করে যদি এই গাড়ির ডাইনে বা বামে থাকে তাহলেও কিন্তু সেটা ওভারটেক হবে না, যতক্ষণ না সে এই গাড়ির সামনে আসছে। অর্থাৎ এই গাড়িটার সামনে যতক্ষণ না আসবে, মুখোমুখি যতক্ষণ না হবে, অর্থাৎ গাড়ির একেবারে সামনে হচ্ছে ইঞ্জিন, এটার ইঞ্জিন, এই ইঞ্জিনের সামনে যদি এর পিছন ভাগটা না আসে, অর্থাৎ 90 ডিগ্রি, খেয়াল করো বন্ধুরা, 90 ডিগ্রি যদি না আসে তাহলে কিন্তু ওভারটেক হবে না। এটা হচ্ছে ওভারটেক, ওভার। একইভাবে বন্ধুরা খেয়াল করো, ওভারফ্লো, ওভারফ্লোটা কি? উপচে পড়া। তাহলে উপচে পড়া আমরা কখন বলছি? খেয়াল করো বন্ধুরা, এটি আমরা ধরে নিই একটি গ্লাস। এখন এই গ্লাসে আমি এই জগ থেকে, জগটা বড়, দেখো এটা বড়, তো জগটা বড় হয় আর গ্লাসটা ছোট হয়। তো আমরা ঠিক এই ছোট গ্লাসের মধ্যে এখান থেকে পানি ভরছি। আই এম গোয়িং টু পোর ওয়াটার ফ্রম দ্য জাগ ইনটু দ্য গ্লাস। এখন আমি যদি এটা ধরি, এখানে পানি ভরছি, পানি ভরছি, পানি ভরছি, এ পর্যন্ত আসলো, ওভারফ্লো হয়নি। এ পর্যন্ত এসেছে, ওভারফ্লো হয়নি। এ পর্যন্ত এসছে, তখনও কিন্তু আমরা ওভারফ্লো বলতে পারছি না, যতক্ষণ না পানিটা
এটার বাইরে দিয়ে এই গ্লাসের পাশ দিয়ে উপসে পড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওভারফ্লো বলতে পারবো না। এটাকে বলা হয় ওভারফ্লো, অর্থাৎ 90 ডিগ্রি উপরে তাকে পড়তে হবে, 90 ডিগ্রি, এটা মাথায় রাখতে হবে। 90 ডিগ্রি না হলে সেটা কোনো অবস্থাতেই ওভার অথবা নিচের ক্ষেত্রে আন্ডার ব্যবহার করা যাবে না। তাহলে ওভার আমরা দেখলাম। ওভার স্মার্ট, তোমরা নিশ্চয়ই অনেকেই তোমাদের বান্ধবীদের সামনে নিজেদেরকে স্মার্ট হিসেবে চিহ্নিত করতে চাও, প্রকাশ করতে চাও। তো সেক্ষেত্রে এই স্মার্টনেস প্রকাশ করতে করতে অনেকেই একটু অতিরিক্ত স্মার্টনেস দেখিয়ে ফেলো। আমরা সেক্ষেত্রে বলে থাকি ওভার স্মার্ট, ওভার স্মার্ট। তো এটা ওভার স্মার্ট। ওভার অ্যাক্টিং, ঠিক একইভাবে অভিনয় করতে করতে তুমি যখন অতিরিক্ত, এখন তুমি বলে ফেলো যে আমি আমার পুকুর থেকে 2টা ইলিশ মাছ ধরছি, এটা কিন্তু ওভার অ্যাক্টিং হয়ে যাবে। তুমি যদি বলো আমি আমার পুকুর থেকে রুই মাছ ধরেছি, তাহলে কিন্তু অবশ্যই সেটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু যদি তুমি বলো আমি আমার পুকুর থেকে 2টা ইলিশ মাছ ধরেছি, এটা কিন্তু ওভার অ্যাক্টিং হয়ে যাবে। ওভার ক্লেভার, এটা ওই একই ধরনের অতিরিক্ত চালাকি, উপচে পড়াটা। ওভার ব্রিজ, বন্ধুরা এটা খুব গুরুত্বের সাথে খেয়াল করো। ওভার ব্রিজ আমরা কাকে বলছি? নদীর উপর দিয়ে যে সেতুটা যাচ্ছে, আমরা কিন্তু এটাকে, যে ব্রিজটা যাচ্ছে যার উপর দিয়ে আমরা পার হচ্ছি, নদীর এপার থেকে ওপারে যাচ্ছি, এটাকে কিন্তু আমরা ওভার ব্রিজ বলছি না। আমরা আগেই বলেছি ওভার হতে হলে অবশ্যই 90 ডিগ্রি উপরে হতে হবে। তো ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, ওভার ব্রিজ বলা হয় কেন? কোনটাকে খেয়াল করো বন্ধুরা? রাস্তার উপর দিয়ে যে ব্রিজটা রাস্তার এপাশ থেকে ওপাশে যাচ্ছে এবং তার নিচ দিয়ে অবশ্যই কোনো কিছু চলাচল করতে হবে, সেইটাকে আমরা বলছি ওভার ব্রিজ। আমরা ওভার ব্রিজ আরও ব্যবহার করি রেলের ক্ষেত্রে। রেল লাইনে রেলগাড়ি যখন যায়, ওখানে কোনো ব্রিজ থাকলে সেই ব্রিজের উপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে এবং ওই রেলগাড়ির উপরে আরেকটা ব্রিজ থাকে, সেইটা ওই ব্রিজের নিচ দিয়ে, ওই সেতুর নিচ দিয়ে যাচ্ছে হচ্ছে ট্রেনটা, আমরা এইটাকে বলছি ওভার ব্রিজ। কিন্তু নদীর উপর দিয়ে, খালের উপর দিয়ে যে ব্রিজটা রয়েছে, সেটা আমরা তার উপর দিয়ে যাচ্ছি, সেটাকে আমরা ওভার ব্রিজ বলছি না, সেটাকে শুধু ব্রিজ বলছি। ওভার বাউন্ডারি, এটার সাথে তোমরা সবাই একেবারেই পরিচিত, কারণ এখন ক্রিকেট বিশ্ব ক্রিকেটের প্রতি বেশ আকৃষ্ট, তোমরাও ক্রিকেট প্রেমী নিশ্চয়ই। তো এর একটা মাঠের চারপাশ দিয়ে একটা বাউন্ডারি থাকে, সীমারেখা থাকে। বলটি যদি গড়িয়ে গিয়ে ওই সীমার বা ওই বাউন্ডারির স্পর্শ করে, তাহলে কিন্তু সেটাকে আমরা ওভার বাউন্ডারি বলি না। আমরা ওভার বাউন্ডারি কখন বলছি? তখন ওই বৃত্তটার উপর দিয়ে ওপারে চলে যাচ্ছে, অর্থাৎ ঠিক 90 ডিগ্রি পার হয়ে। এটা রাউন্ড ছিল, এই রাউন্ডের উপর দিয়ে বলটা যায়, এইভাবে যখন ওপারে যায় পড়ছে, তখন আমরা সেটাকে বলছি ওভার বাউন্ডারি। তাহলে ওভার বোঝা গেল। ওভার বাউন্ডারি। ওভারলোডটা কি বন্ধুরা খেয়াল করো? ওভারলোড, তুমি একটা লরি বা একটা ট্রাকে, আমরা এই ক্ষেত্রে বলি যে গাড়িতে মালামাল বা পণ্যদ্রব্য লোড আনলোড হয়। তো ওভারলোড হয় তখন যখন এই গাড়িতে পণ্যদ্রব্য দেওয়ার পরে যখন আর ওই গাড়িটা বহন করতে পারবে না, সেটাই হবে ওভারলোড। এখন তুমি 10 কেজি যদি বহন করতে পারো, তোমার মাথার উপরে যদি 12 কেজি দেওয়া হয়, তাহলে ওই 2 কেজি হবে ওভারলোড, অতিরিক্ত বোঝা। তো আমরা বন্ধুরা অবশ্যই খেয়াল করছো যে ওভার দিয়ে এতগুলো শব্দ আমার মনে আসছে, আমি তোমাদেরকে জানালাম। এখন তোমরা ঘরে বসে ওভার দিয়ে এমন কিছু শব্দ তৈরি করো যেখানে ওভার টাচ থাকবে, এবং ওভার এবং এই শব্দ এর মাঝখানে আর কোনো শব্দ নেই। দেখো, ওভারটেক মাঝে কিছু নেই, ওভারফ্লো মাঝে নেই, একইভাবে ওভারলোড এটার মাঝে কিছু নেই। তাহলে আমরা এইটাকে এই ক্ষেত্রে ওভার ব্যবহার করছি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা ওভার দেখলাম, গাছের ক্ষেত্রে দেখলাম। এবারে আমি ওভারের ঠিক বিপরীত শব্দ আন্ডার, এবার আন্ডার দিয়ে কয়েকটি শব্দ লেখার চেষ্টা করছি, তোমরাও সেটাকে মাথায় রাখবে। তো আমরা দেখি আন্ডারের ব্যবহার। এবার দেখো বন্ধুরা, আমরা লিখছি আন্ডার গ্রাউন্ড।
এরপরে আমরা লিখতে পারি আন্ডারওয়ার্ল্ড। আন্ডার আর লিখলাম না, আমরা এখানে এভাবে লিখছি আন্ডার-19। বন্ধুরা সবাই পরিচিত আন্ডার টেক, অথবা বলা যেতে পারে আন্ডারওয়্যার অথবা আন্ডার প্যান্ট, আমরা এটাও বলে থাকি। তো এরকম আরও হতে পারে। আমরা আগে যেটা ওভারের ক্ষেত্রে লিখে ফেলেছিলাম সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট। আন্ডার গ্রাজুয়েট এরকম আরও লেখা যায় আন্ডার ওয়ার্ল্ড। এখন এই শব্দগুলোর ব্যবহার আছে আরও। আমরা যদি আরেকটা মনে পড়ে গেল আন্ডার এস্টিমেট। এখন আমরা ঠিক এইগুলোর একটা বিশ্লেষণ দেখে নিই বন্ধুরা, তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো। আন্ডারগ্রাউন্ড আমরা আগেই বলেছি 90 ডিগ্রি নিচেই হতে হবে, তবেই সেটা আন্ডার হবে, আর 90 ডিগ্রি উপরে হলে ওভার হবে। এখন আন্ডারগ্রাউন্ড আমরা কাকে বলি? অবশ্যই গ্রাউন্ড মানে মাটি, তাহলে মাটির নিচেই থাকবে। এখন মাটির নিচে বলতে এরকম অনেক থাকে, তোমরা জানো যে যেমন আর্মি ক্যাম্প, আর্মিরা বিভিন্ন জায়গায় গোপনীয়ভাবে আন্ডার গ্রাউন্ড তৈরি করে। যেমন আমরা আরও জানি আমাদের যে সমস্ত সন্ত্রাসীরা, কিছু কিছু সন্ত্রাসী আছে যারা আন্ডারগ্রাউন্ডে থাকে, লুকিয়ে থাকে, আমরা সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে এটা ব্যবহার করে থাকি। তোমরা দেখে থাকবে কোথাও কোথাও বড় বড় শহরে যে শপিং মলগুলো আছে, শপিং মলের নিচে, মাটির নিচে, অর্থাৎ ওই শপিং ঘরের মাটির নিচে সেখানে কার পার্কিং থাকে, গাড়ি রাখার জায়গা থাকে, এটাকে আমরা বলছি আন্ডারগ্রাউন্ড। আবার দেখো কোনো কোনো রাস্তার উপর দিয়ে ওভারব্রিজ যাচ্ছে, ঠিক আবার রাস্তার পাশ দিয়ে পাসিং ওয়ে রয়েছে, রাস্তার নিচ দিয়ে, আমরা এটাকেও আন্ডারওয়ে বলছি। তো এটাও আন্ডারের ক্ষেত্রে, আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে অর্থাৎ মাটির নিচ দিয়ে হচ্ছে, তাহলে আমরা এক্ষেত্রেও আন্ডার ব্যবহার করতে পারি। আন্ডার-19 আমরা যদি এটাকে এইভাবে একটু দেখি, আন্ডার-19 বন্ধুরা খেয়াল করো, আন্ডার-19টা আসলে কি? আমরা ধরে নিই যে এখানে 1 2 3 4 এরকম যেতে যেতে 19, এখানে 18। মনে রাখতে হবে এই 1 থেকে শুরু করে আপ টু 18, এটাকে আমরা বলছি আন্ডার-18, অর্থাৎ 19-এর নিচে। আমরা আন্ডার-18, আন্ডার-19, আন্ডার-21 বা আন্ডার-20 এরকম আমরা খেলায় যে খেলোয়াড় নির্বাচন করে থাকি, সেখানে কিন্তু আমরা দেখি যে আন্ডার-19 টিম গঠন করা হয়। আবার আমরা যদি এভাবে বলি, তোমরা খেয়াল করো, আমরা এই যে এখানে লিখছি আর একটা আন্ডার গ্রাজুয়েট, তো এটা আন্ডার-18 আমরা বলতে পারছি, আন্ডার-10, আন্ডার-14 এরকম আন্ডার, অর্থাৎ এই 19 যেটাকে আন্ডারের পরে যে শব্দটা ব্যবহার করব, যে সংখ্যাটা, যে ডিজিটটা আমরা ব্যবহার করব, ঠিক সেই ডিজিটের নিচ পর্যন্ত যা থাকবে তার সবই হচ্ছে আন্ডার। কিন্তু এইটা ক্রস করলে আমরা যে ডিজিটটা ব্যবহার করবো, আমরা যদি ধরে নিই এই জায়গা 19, এখন যদি আমি এই 19-এর উপরের থেকে যদি যাই, উপর দিকে যদি যাই, তাহলে 20, 21 এরকম করে 30, আন্ডার-30, এটা কিন্তু আমরা বলতে পারবো না। তখন আমাদের বলতে হবে আন্ডার না, ওভার-90, অর্থাৎ এই 90-র উপরে যখন চলে যাবে তখন আমরা এটাকে ব্যবহার করছি ওভার-90। এর থেকে যত যাবে তত দূর পুরোটাই ওভার-19 হয়ে যাবে, আর তার নিচ পর্যন্ত আন্ডার-19 হতে পারে। তাহলে আমরা এটা দেখলাম, আন্ডারগ্রাউন্ড দেখলাম, আন্ডার-19। এবারে আন্ডার গ্রাজুয়েটটা আমরা দেখে নিই বন্ধুরা। আন্ডার গ্রাজুয়েট একইভাবে, আন্ডার গ্রাজুয়েট মানে কি? গ্রাজুয়েশন ডিগ্রি পাওয়ার আগ পর্যন্ত, গ্রাজুয়েশন সার্টিফিকেট পাইনি, পাস করেনি, এর আগ পর্যন্ত 1 থেকে শুরু করে যতদূর তুমি লেখাপড়া করছো কিন্তু গ্রাজুয়েশন নিতে পারো নাই, এই গ্রাজুয়েট পাস করার আগ পর্যন্ত সময়টাই হচ্ছে আন্ডার গ্রাজুয়েট। এখানে আমি আন্ডার গ্রাজুয়েট দিছি, আগের যুগে আন্ডার মেট্রিক বলা হতো, অর্থাৎ এসএসসি পাশের, আমরা এখন যেটাকে এসএসসি বলি সেটাকে আগে আন্ডার মেট্রিক বলা হতো। এরকম আমরা ব্যবহার করতে পারি আন্ডার গ্রাজুয়েট, আন্ডার মেট্রিক।
এবারে আন্ডার এস্টিমেট। আন্ডার এস্টিমেটটা কি বন্ধুরা? এটা কাউকে দমিয়ে রাখা, পদদলিত করা, কাউকে খাটো করা, সেই অর্থে আন্ডার এস্টিমেট। তো আমরা সেটাও দেখছি, আন্ডার এস্টিমেট, আন্ডার ব্যবহার করলাম নিচের দিকে, একেবারে 90 ডিগ্রি নিচে তাকে দাবিয়ে দেওয়া। আমরা আমাদের সমাজে আমরা দেখতে পাই যারা একটু অবস্থা সম্পন্ন হতে চায়, কিভাবে তাকে দমিয়ে রাখা যায় সেই চেষ্টা আমরা সবাই করি। অর্থাৎ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলি, কুৎসা রটনা করি, এই জন্যেই যাতে তাকে আন্ডার এস্টিমেট করি, খাটো করার জন্য। এবারে দেখি আমরা, তাহলে আন্ডার এস্টিমেট বুঝলাম। এবারে দেখি আন্ডারটেক। আন্ডারটেক মানে কি? অধিগ্রহণ করা। আমরা এই আন্ডারটেকের ক্ষেত্রে আমরা আরও একটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে টেক ওভার। এটাকে যদি আমি আন্ডারটেকের জায়গায় যদি টেক ওভার ব্যবহার করি, একই কথা হবে, টেক ওভার। এটা অধিগ্রহণ করা, অর্থাৎ অধীনে নিয়ে নেওয়া। আমার সম্পূর্ণ, যেমন আমরা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান যখন শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক তখন গভর্নমেন্ট ওই প্রতিষ্ঠানটাকে তার আন্ডারে নিয়ে দেয়। অর্থাৎ আমরা সেটাকে বলছি আন্ডারটেক করা বা টেক ওভার করা। অর্থাৎ তাকে আবার তুলে দাঁড় করানোর জন্যে তার অধীনে নিয়ে নেয়, এবং ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের যত কর্মকর্তা কর্মচারী থাকবে সবাই সরকারের বা গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনস মানতে বাধ্য। এটা হচ্ছে আন্ডারটেক, অধীনস্থ করা। আমরা বলছি আন্ডারওয়্যার। দেখো আমার এখানে আমি শার্ট পরেছি, শার্টের নিচে অবশ্যই একটা গেঞ্জি আছে। এই গেঞ্জিটা অবশ্যই 90 ডিগ্রি কোণে আছে, আমার একেবারে নিচে, ঠিক এর নিচে, এর এই শার্টের একেবারেই নিচে। তো এই গেঞ্জিটা কোথায় আছে? আন্ডার মাই শার্ট। তার মানে এটাকে আমরা বলছি আন্ডারওয়্যার, অর্থাৎ নিচেই পরিধেয় বস্ত্র, যেটা সম্পূর্ণ 90 ডিগ্রি নিচেই ব্যবহার করছি। যেমন আমরা আন্ডার প্যান্ট বলি, আমরা প্যান্টের নিচে যেটা পরি সেটা আন্ডার প্যান্ট। এটাও কিন্তু আন্ডারওয়্যার, পরিধেয় বস্ত্র, নিচেই পরা হচ্ছে। একইভাবে আমি যদি আন্ডারওয়ার্ল্ড বলি, তাহলে খেয়াল করো আন্ডারওয়ার্ল্ড কি? সবচেয়ে নিকৃষ্ট মানুষদেরকে আমরা বলে থাকি যে তারা আন্ডারওয়ার্ল্ডে চলে গেছে। অর্থাৎ তারা এত গোপনে গেছে, তারা সমাজের কাছে আমরা যারা সাধারণ মানুষ, সাধারণভাবে চলাফেরা করি, এদের একটা অস্তিত্ব আছে সমাজে, আমাদের একটা স্বীকৃতি আছে। কিন্তু যারা টেরর, এই টেররদের কিন্তু সমাজে কোনো স্বীকৃতি নেই। প্রত্যেকটা মানুষ তাদেরকে মন থেকে ঘৃণা করে, অবজ্ঞার চোখে দেখে। সুতরাং আমরা এদেরকে বলি আন্ডার ওয়ার্ল্ডের লোক। এটা খুব খারাপ অর্থে ব্যবহৃত হয়, এটা বন্ধুরা বুঝতে পারছো। তার মানে একেবারেই পদদলিত করা। এই আন্ডার ওয়ার্ল্ডে যারা থাকে আমরা তাদেরকে পদদলিত করি, একেবারেই আমরা তাদেরকে কোনোভাবেই মানুষ হিসেবে গণ্য করি না, মানুষ রূপী অন্য কিছু। তো যাই হোক, এইটা ছিল আমাদের আন্ডার এবং ওভারের যে পার্থক্যগুলো, সেটা আমরা দেখে নিলাম। আশা করি বন্ধুরা ওভার এবং আন্ডারের ব্যবহারটা বুঝতে পেরেছো। আর অ্যাবাভ এবং বিলো যেটা, সেটাও আমি তোমাদের আগেই জানিয়েছি। একই ঘটনা, শুধু অ্যাবাভটা হবে কখন? যখন এই 90 ডিগ্রি এর বাইরে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আমার এই লেখাগুলো এ পর্যন্ত থাকে, এখানে যদি 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এই 90 ডিগ্রি যদি এই পর্যন্ত থাকে, এর বাইরে যা থাকবে সবই উপরে অ্যাবাভ। আর এরই ঠিক নিচেই বাইরে যদি এখান থেকে এই পর্যন্ত আসে, ফিনিশিং দিচ্ছি বন্ধুরা, তাহলে আমরা এখানে এটাকে বলবো বিলো। একইভাবে ঠিক বাম দিকেও যদি আমরা লেফট সাইডে এটাকে টার্ন করি, তাহলে আমরা দেখব যে এটা যদি এখানে আসে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাবাভ। আবার ঠিক এর নিচে, এখানে এর বাইরে যদি আসে, তাহলে আমরা এটাকে বলছি বিলো। দিস আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবাভ অ্যান্ড বিলো, ওভার অ্যান্ড আন্ডার। এটাকে আমরা বলছি ওভার, এটাকে আমরা বলছি আন্ডার। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের আরও থাকলো কি, বাকি থাকলো আপ অ্যান্ড ডাউন। তার আগে আমি আরেকটা শব্দ আমাদের মাঝে যেটা রেখেছিলাম শুরুতে, অনটা সিঙ্গেল ছিল, অন ওয়াজ অ্যালোন ইন মাই রাইটিং। তো অন ডিনোটস টাচিং সামথিং। খেয়াল করি বন্ধুরা, এখানে
উপরে, এটা কিন্তু এখন ওভার, এটা উপরে সাইডে আছে অ্যাবাভ। কিন্তু যদি এই অনটা, এই কলমটাই যদি এখন এইটাকে আমার এই ডাস্টারটাকে স্পর্শ করে, ইফ দ্য পেন টাচেস দ্য ডাস্টার, দ্য পেন ইজ অন দ্য ডাস্টার, we have to use on, but here over and here above. Now the pen is under the duster, the pen is below the duster, and the pen is below the duster. These are the uses of above, below, over, under. তার মানে আমরা বলতে চাইছি এটাই, ওভারের সাথে সম্পর্ক হচ্ছে আন্ডারের, ওভারের বিপরীত শব্দ আন্ডার, অ্যাবাভের বিপরীত শব্দ বিলো, ঠিক অপোজিট অন্যগুলো। আমাদের বাকি রয়েছে বন্ধুরা আপ অ্যান্ড ডাউন। আমি আপ অ্যান্ড ডাউনে একটু আলোচনা করব। আসলে প্রিপজিশন এমন একটি অপশন, এমন একটি টপিক যা খুব অল্প সময়ে ক্লাস নিয়ে বোঝানো একেবারেই অসম্ভব। ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি টু এক্সপ্লেইন ইউ অন প্রিপজিশন। ইটস আ হিউজ এক্সাম্পলস ইউ হ্যাভ টু গ্যাদার নলেজ অন প্রিপজিশন। তো আমরা বন্ধুরা এবার আর কথা না বাড়িয়ে, আমাদের অনেক সময় হয়ে গেছে, ক্লাসের অনেক সময় হয়ে গেছে আমাদের। ইন শর্ট আমি তোমাদের আপ অ্যান্ড ডাউন সম্পর্কে একটু আলোচনা করি। আপ অ্যান্ড ডাউন, এটা আপ মানে উপরে, ডাউন মানে নিচে। তবে খেয়াল করতে হবে বন্ধুরা যে এটা একটা রিদম থাকবে। এই আপ একটা ছন্দ পতনের মাধ্যমে এটা উপরে ওঠা। যেমন বন্ধুরা খেয়াল করো, তুমি যখন ট্রেনে উঠছো, বাসে উঠছো, তখন অবশ্যই তোমার পাটা একটু উপর নিচে হতে হতে তুমি ট্রেনে উঠছো। তো আমরা সেখানে বলছি যে পিপল গেট অফ ট্রেন, আই ওয়াজ গেটিং অফ দ্য বাস হোয়েন এভার ইউ কল্ড মি। যখনই তুমি আমাকে ডেকেছিলে আমি কিন্তু তখন ট্রেনে উঠছিলাম। তার মানে আই ওয়াজ গেটিং আপ, গেট আপ। আমরা খেয়াল করো, গেটিং আপ ব্যবহার করছি, আমি গেট ওভার, গেট অ্যাবাভ ব্যবহার করিনি। কেন করিনি? কারণ ওটা ছন্দপতনের মাধ্যমে নয়, এবং ওটা 90 ডিগ্রি নয়, এবং ওটা 90 ডিগ্রির বাইরে উপরে বোঝাচ্ছে না। সে কারণে আমরা ওইটাকে গেট ওভার বা গেট অ্যাবাভ ব্যবহার করিনি, আমরা ওখানে ব্যবহার করছি গেট আপ। তাহলে গেট আপ এটা উপরে, তাহলে উপরে উঠছি ঠিকই ছন্দপতনের মাধ্যমে, ধীরে 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 আমি এইভাবে উঠে যাচ্ছি। আমি পাহাড়ের দিকে যদি উঠি, খেয়াল করো বন্ধুরা, পাহাড়ে ওঠার সময় আমরা বলি ক্লাইম্ব আপ দ্য হিল। দ্য ট্যুরিস্টস অলওয়েজ ট্রাই দেয়ার লেভেল বেস্ট টু ক্লাইম্ব আপ দ্য হিল টু অবজার্ভ দ্য ন্যাচারাল সিনারিও অফ দ্য ওয়ার্ল্ড আর অফ দ্য ক্রিয়েশন। সৃষ্টির যে সৌন্দর্যগুলো সেগুলো দেখার জন্য তারা পাহাড়ের দিকে ওঠে। পাহাড় থেকে নিচের দিকগুলো কত সুন্দর দেখা যায়, মনোরম দৃশ্যাবলী, চার্মিং সিনারি তারা দেখার জন্য উপরে ওঠে, এটা ক্লাইম্ব আপ। তাহলে আমরা দেখলাম যে গাড়িতে ওঠা, ট্রেনে ওঠা, অথবা যদি আমরা বলি তোমার পাহাড়ে ওঠা, এবং আমরা যদি বলি গাছে ওঠা, ক্লাইম্ব আপ দ্য ট্রি। তুমি যদি বলো ঘোড়ায় চড়া, এটা কিন্তু আবার রাইড অন হবে। কেন হবে রাইড অন? কারণ তুমি তো ঘোড়ার উপরে বা কোনো প্রাণীর উপরে চড়ে বসছো। ইউ হ্যাভ টু টাচেস দ্য ব্যাক অর ওভার সাইড অফ দ্য অ্যানিম্যাল। তোমার ওই গাড়ির, ওই প্রাণীর অথবা ঘোড়ার বা হর্স বলো বা যাই বলো, ওই প্রাণীর উপরে তোমাকে চেপে বসতে হচ্ছে। তার মানে ইউ হ্যাভ টু টাচ, তোমার স্পর্শ করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলছি যে টাচিং ডিনোটস অন, অর্থাৎ অন ডিনোটস টাচিং সামথিং। তো আমরা সেই ক্ষেত্রে তাহলে ছন্দপতনের মাধ্যমে যাচ্ছে। এখন এই ট্রেনের ক্ষেত্রে আমরা জানি বন্ধুরা, ট্রেন দুই ধরনের হয়ে থাকে সারা পৃথিবীতে। আপ ট্রেন একটা, ডাউন ট্রেন একটা। তোমাদের জেনে রাখা দরকার, সারা পৃথিবীতে 4টা কারণে
ট্রেনকে আমরা আপ এবং ডাউন নির্ণয় করতে পারি। কিভাবে? আমরা যদি ধরে নিই ট্রেনের উৎপত্তি স্থল কোনটা, ট্রেনের গতিটা কোন দিকে যাচ্ছে সেটাই আমাদের লক্ষণীয়। এই গতির উপর নির্ভর করে আপ অ্যান্ড ডাউন ট্রেন নির্ণয় করা হয় সারা পৃথিবীতেই। প্রথমত হচ্ছে যে নদীর গতিপথ। দেশের বড় নদী, তোমাকে দেখতে হবে যে এই ট্রেনটা যদি নদীর গতিপথ, স্রোতের গতিপথ যেদিকে যাচ্ছে, ট্রেনটা যদি ঠিক সেই দিকে যায়, অর্থাৎ স্রোতের দিকে যায়, তাহলে সেটা হবে ডাউন ট্রেন। আর যদি স্রোতের দিকে অর্থাৎ প্রতিকূলে যায়, তাহলে সেটা হবে আপ ট্রেন। আমরা ধরে নিই আমাদের রাজবাড়ির দিকে যদি যায়, কুষ্টিয়া থেকে যে ট্রেনটা যায়, এই ট্রেনটা যদি রাজবাড়ির দিকে যায়, তাহলে যেহেতু আমাদের রাজবাড়ির পরেই একটা নদী রয়েছে, পদ্মা নদী, পদ্মা, মেঘনা, যমুনা, তিনটা নদীর মিলনস্থল রয়েছে সেখানে, বড় নদী বাংলাদেশের। সেই আমাদের দেশের এই পদ্মা নদীর গতিটা দক্ষিণে যাচ্ছে, কিন্তু আমার কুষ্টিয়া থেকে যখন এই ট্রেনটা রাজবাড়ির দিকে যাচ্ছে, ঠিক তার উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে যাচ্ছে। অর্থাৎ কুষ্টিয়া থেকে রাজবাড়ি যেতে যে ট্রেনটা যাবে, আমরা ওই ট্রেনটাকে বলবো আপ ট্রেন, এবং রাজবাড়ি থেকে যে ট্রেনটা আসবে কুষ্টিয়ার দিকে সেটাকে আমরা বলবো ডাউন ট্রেন। সে যে ট্রেনই হোক না কেন, ইন্টারসিটি হোক, মেইল হোক, শাটেল হোক, যে ট্রেনই হোক না কেন, নামকরণ করা হবে এটা। দ্বিতীয়ত বন্ধুরা, এমন একটি এলাকায় ট্রেন চলাচল করছে যেখানে নদী নেই। প্রশ্নটা হচ্ছে তাহলে আমরা কিসের উপর নির্ভর করে এই ট্রেনের আপ অ্যান্ড ডাউন ট্রেন নির্ণয় করব? সেক্ষেত্রে বন্ধুরা জেনে রাখো যে নদী না থাকলে সেক্ষেত্রে পাহাড়, বড় বড় পাহাড় খেয়াল করতে হবে। যেমন আমাদের হিল ট্র্যাক্স রয়েছে, কক্সেস বাজার, সিলেট, বিভিন্ন জায়গায় বড় বড় পাহাড় রয়েছে। এই পাহাড়ের দিকে আমরা যদি খেয়াল করি যে পাহাড়ের উপর থেকে নিচ যেদিকে যাচ্ছে, ঠিক আমার এই নদী, আমার এই ট্রেনটা যদি ঠিক পাহাড়ের দিকে যায়, পাহাড়ের দিকে যদি যায়, তাহলে ওই ট্রেনটার নাম হবে আপ ট্রেন। আর পাহাড়ের দিক থেকে যদি সেটা অপর দিকে চলে যায়, তাহলে সেটা হবে ডাউন ট্রেন। তাহলে 2 নম্বর নিয়ম গেল। আমরা 3 নম্বর যেটা খেয়াল করব সেটা হচ্ছে যদি ট্রেন মানে পাহাড় নেই, পাহাড় পর্বতও নেই, সেখানে নদী নালাও নেই, তাহলে বন্ধুরা কিসের উপর নির্ভর করে আমরা এই ট্রেনের আপ ট্রেন এবং ডাউন ট্রেন নির্ধারণ করব? সেক্ষেত্রে মনে রেখো যে শিল্প এলাকা খেয়াল করতে হবে। বড় বড় শিল্প এলাকা কোথায় আছে? আমরা ধরে নিই আমাদের কুষ্টিয়া, আমরা যেহেতু কুষ্টিয়ার মানুষ, কুষ্টিয়াতেও একটা বিসিক শিল্পনগরী আর রয়েছে। যেমন এই যে ফ্যান, বিআরবি কেবলস তৈরি করে আমাদের কুষ্টিয়াতেই। এই যদি আমরা খেয়াল করি যে আমাদের খোকসা থেকে একটা ট্রেন যদি ওই শিল্পনগরী কুষ্টিয়ার দিকে, বিআরবি কেবলসের যে ইন্ডাস্ট্রি সেই দিকে যায়, তাহলে আমরা সেটাকে বলবো আপ ট্রেন। আর যদি আমরা দেখি যে না, কুষ্টিয়া শিল্পনগরী থেকে আমাদের খোকসার দিকে বা রাজবাড়ির দিকে একটা ট্রেন আসছে, যেহেতু এদিকে মনে করি যে কোনো নদী নালা পাহাড় পর্বত নেই, তাহলে আমরা সেটাকে বলবো ডাউন ট্রেন। নাম্বার 4 বন্ধুরা, দিস ইজ দ্য লাস্ট ওয়ান অপশন টু ফাইন্ড আউট দ্য নেম of using up and down train. যদি দেখি যে এরকম কোনো নদী নালা নেই, পাহাড় পর্বত নেই, আমরা যদি দেখি সেখানে কোনো শিল্প কলকারখানা নেই, তাহলে লাস্ট ওয়ে আপ ট্রেন এবং ডাউন ট্রেন নির্ণয় করার পদ্ধতিটা হচ্ছে বড় শহর। আমরা যদি দেখি যে সেখানে এই ট্রেনটা যেদিকে যাচ্ছে, আমরা ধরে নিই যে রাজবাড়ি দিকে যাচ্ছে আমাদের খোকসা থেকে ট্রেনটা, তাহলে খোকসা থেকে রাজবাড়ির দিকে যখন যাচ্ছে, রাজবাড়িতে বড় শহর আছে, সুতরাং আমাদের এখান থেকে যখন রাজবাড়ির দিকে যাবে খোকসা থেকে, তখন আমরা এটাকে বলবো আপ ট্রেন। আর যদি এই রাজবাড়ি থেকে কোনো ট্রেন আমার খোকসাতে আসে, তাহলে মাঝখানে যতটা দূরত্ব আসবে এই সমস্ত ক্ষেত্রেই প্রত্যেকটা স্টেশনেই এই ট্রেনটার নামকরণ করা হবে ডাউন ট্রেন। তো যা হোক বন্ধুরা, আমার মনে হয় চেষ্টা করেছি তোমাদেরকে মোটামুটি বোঝানোর জন্য, যদিও
প্রিপজিশন একটি খুবই গুরুত্বপূর্ণ অপশন। এটা খুবই জটিল বিষয়ও বটে। আমি আগেই বলেছিলাম, শেখার জন্যে শিখো, পাশের জন্যে নয়। এরকম ব্যবহার প্র্যাকটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েটলি শেখার জন্যেই শেখো, কাজে লাগবে। আর আমি ওই যে শুরুতে বলছিলাম, আমি আবার ওই কথা দিয়েই শেষ করব, সেইভাবেই শিখবে। যে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার জানতে চাওয়া হলো, তুমি ব্যবহার করলে সেন্টেন্সটা এরকম: দ্য ইন্টারসিটি হ্যাজ বিন মুভিং অ্যাট 75 or 100 কিলোমিটার পার আওয়ার। এই কথাটা তুমি যদি বলতে, তাহলে এটা প্রাণবন্ত বা লাইভ হবে না। কেন হবে না? কারণ ইউ আর নাও ইন দ্য ক্লাসরুম, গেজ ইয়োর সেলভস। তুমি মনে করো যে এখন তুমি ক্লাসরুমে আছো, তুমি ক্লাসরুমে থেকে কিভাবে ওই ট্রেনটা কোথায় যাচ্ছে, কত গতিতে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটা তুমি গেস করলে। উত্তর সঠিক নম্বর পাওয়ার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তুমি একটা নম্বর পাবে, কিন্তু শেখাটা প্রাণবন্ত হবে না। ইট মাস্ট নট বি লাইভ, প্রাণবন্ত হবে না। এজন্যে আমি বলছি, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অর অ্যাকোয়ার অর গ্যাদার নলেজ অ্যাপ্রোপ্রিয়েটলি, ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ ইন ইউর স্টাডিজ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই গোটা পৃথিবী জুড়ে যে করোনা ভাইরাস মহামারী, করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব রয়েছে, সবাই সাবধানে থাকবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। বাইরে থেকে যখন যেভাবেই আসবে, অবশ্যই কমপক্ষে 20 সেকেন্ড স্যানিটাইজার দ্বারা হাত ধুয়ে তারপরে বাড়ির কোনো কিছু স্পর্শ করবে। আর হাত না ধুয়ে অবশ্যই কেউ মুখে হাত দেবে না। ভালো থেকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।